ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য কিন্তু এই সময়টা খুবই কঠিন সময়, কারণ পরপর ইস্টবেঙ্গলের সিনিয়র দল দুটো ফাইনাল খেললো এবং দুটো ফাইনালে তারা একদম শেষ পর্যন্ত লড়াই করে গেল, কিন্তু ট্রফি এলো না। দিনের শেষে তো ট্রফিটাই সব কথা বলে, চ্যাম্পিয়ন তো তারাই হয় যারা ট্রফিটা পায়। তো যাই হোক, ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স তুলে ধরেছে। যেই ইস্টবেঙ্গল সবসময় পিছিয়ে থেকে শুরু করতো যে কোনো ম্যাচ, সেখানে সেই ইস্টবেঙ্গল কিন্তু যে কোনো দলের বিরুদ্ধে কিন্তু একটা কঠিন লড়াই দেবার মতন তৈরি হয়েছে। তো কালকের ম্যাচ নিয়ে বেশ কিছু ঘটনা নিয়ে, বেশ কিছু প্লেয়ারদের নিয়ে অবশ্যই কথা বলার রয়েছে। তার সাথে কথা বলার রয়েছে আজ থেকে আবার নতুন আরও এক টুর্নামেন্ট ইস্টবেঙ্গল খেলবে, সেই ম্যাচ নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, যদি মনে হয় পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের নতুন টুর্নামেন্ট নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে। তো সেখানে ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু আজকে প্রথম ম্যাচ খেলবে, কারণ আজকে থেকে ইস্টবেঙ্গলের অভিযান শুরু হয়ে যাচ্ছে। আজকে 8ই ডিসেম্বর ম্যাচ শুরু হবে দুপুর 2টো থেকে। খেলা দেখা যাবে একটা কি MSM কিছু একটা অ্যাপ্লিকেশন থেকে। যাই হোক, সেই ব্যবস্থা আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দেবো কীভাবে কী হবে, কোনো অসুবিধা নেই। খেলাটা কিন্তু অবশ্যই দেখা যাবে, আশা করছি তোমরা খেলা দেখতে পাবে। আর আজকে ইস্টবেঙ্গল কিন্তু ভুটানের একটা দল ট্রান্সপোর্ট ইউনাইটেড, তাদের বিরুদ্ধে কিন্তু খেলবে ইস্টবেঙ্গলের মহিলা দল। দুপুর 2টো থেকে খেলা রয়েছে। তো আশা করছি ইস্টবেঙ্গলের মহিলা দল ভালো পারফরমেন্স করবে। এবং এই ট্রান্সপোর্ট ইউনাইটেড প্রথম ম্যাচ তারা খেলেছে করাচি সিটির সঙ্গে, সেই ম্যাচটা কিন্তু 0-0 ড্র হয়েছে। তো আজকে আশা করছি আরও ভালো ম্যাচ হবে এবং ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে একটা জয় পাবে। তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও যে ইস্টবেঙ্গলের এই যে ম্যাচটা, সেই ম্যাচের স্কোর লাইন কী হবে। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো কালকের ফাইনাল ম্যাচেও কিন্তু প্রচুর মানুষ স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, কিন্তু দুর্ভাগ্যবশত একজনেরও স্কোর লাইন প্রেডিকশান মেলেনি। কারণটা কি, ম্যাচ হয়েছিল 0-0 ড্র, তারপর এক্সট্রা টাইমে গিয়েও 0-0 ড্র, পেনাল্টি শ্যুট আউটে গিয়েও শেষ পর্যন্ত 4-4, তারপর সাডেন ডেতে গিয়ে সেখানে ইস্টবেঙ্গল হেরেছে। তো ঠিক আছে, এটা গেল তো ফাইনালের ব্যাপার। এবার বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আমি অবশ্যই কথা বলবো। যদি আমি গোলকিপার পজিশান থেকে কথা বলি, তো প্রথমেই কথা বলতে হবে গিলকে নিয়ে। তো সুপার কাপের শুরুতে গিল ভালো পারফরমেন্স করেছে। সুপার কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর গিল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, তারপর সেখান থেকে রিকভারি করে এসে সেমিফাইনাল ফাইনাল ম্যাচে গিল কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে গিল ভালো পারফরমেন্স করেছে। কালকে বেশ কিছু ভালো সেভ, একটা পল মরিনো বল ক্লিয়ার করতে গিয়ে একদম অন টার্গেট হয়ে গিয়েছিল, সেই জায়গাতে সুন্দর সেভ, আরও 2-3টে সেভ, একটা তো খুব ভালো সিভেরিও তোরও বল পেয়ে গিয়েছিল, সেই জায়গায় ঝাঁপিয়ে গিল যেভাবে সেভ করেছে, গিল কিন্তু সত্যি খুব ভালো গিলের জন্য টুর্নামেন্ট গেছে। গিলের অবশ্যই আলাদা করে প্রশংসা করতে হবে এবং এই রকম ভালো পারফরমেন্স আমরা দেখতে চাই। কিছু কিছু ম্যাচে গিল অবশ্যই ডুবিয়ে দেয়, কিন্তু এই যে ভালো পারফরমেন্সের ক্রেডিট কিন্তু গিলকে দিতে হবে। এবং তার সাথে সাথে যেই প্লেয়ারটার জন্য সবথেকে খারাপ লাগছে সেটা হচ্ছে কেভিন সিভিলে। তো এই আর্জেন্টাইন ডিফেন্ডার কি করেনি, গোল করেছে, গোল করানোর ক্ষেত্রে অবদান রেখেছে, ডিফেন্স সামলেছে, ডিফেন্সকে নেতৃত্ব দিয়েছে এবং মাথা ঠান্ডা রাখার জন্য প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু মোটিভেট করেছে। কালকে যখন মোহাম্মদ রাশিদ সে যখন ইয়েলো কার্ড দেখলো, সেখানে কেভিন সিভিলে সবার আগে ছুটে গেল রাশিদের কাছে, গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলো যে মাথা ঠান্ডা করো, ফাইনাল ম্যাচ, কোনো রকম ভাবে পরিস্থিতি আমরা হাতের বাইরে যেতে দেব না, মাথাটা ঠান্ডা করো। যেই বলা সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পেলাম রাশিদ একদম চুপ হয়ে গেল। তো কুল কাম ডিফেন্ডার কিন্তু এই কেভিন সিভিলের কথা বলতে হবে। এবং যেভাবে অপোনেন্টকে আটকাচ্ছে, প্রতিটা ক্ষেত্রে নিজেকে একদম উজাড় করে দিচ্ছে। সত্যি ইস্টবেঙ্গল অনেক দিন বাদে এরকম একজন ডিফেন্ডার পেয়েছে যে কিন্তু ঠান্ডা মাথায় ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছে। উচ্চতা নিয়ে প্রশ্ন থাকলেও কোনো সময় কিন্তু তার পারফরমেন্সের উচ্চতা কিন্তু কোনো জায়গা তাকে সমস্যা সৃষ্টি করেনি, এমনকি সে গিয়ে গোলও করে এসেছে। এবং সবথেকে খারাপ লাগার বিষয়, কেভিনকে প্রথম পেনাল্টি শট মারতে দেওয়া হলো, সেখানে কেভিন প্রথম সঠিক গোল করলো। একজন ডিফেন্ডার গিয়ে গোল করে আসছে, তার মধ্যে সেই এবিলিটি রয়েছে, অবশ্যই ভালো লাগলো। এবং তার পরবর্তী সময় ইস্টবেঙ্গল যখন হেরে গেল, কেভিন সিভিলে কিন্তু রীতিমতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। তো
ভীষণ ভীষণ খারাপ লাগলো, কারণ কেভিন সিভিলে এই কয়েকদিনের মধ্যে কিন্তু মন জয় করে নিয়েছে। আমার তো খুবই পছন্দের একজন প্লেয়ার কিন্তু কেভিন সিভিলে হয়ে উঠেছে। তো কেভিনের কান্না দেখে সত্যি প্রচণ্ড খারাপ লাগলো। কালকে রাতেও হয়তো অবশ্যই আলোচনা করা যেত, কিন্তু আর সত্যি কথা বলতে মন ভালো নেই যে একদম শেষ মুহূর্তে গিয়ে হলো না। ঠিক আছে, কি আর করা যাবে। তো কেভিনের জন্য সত্যি খুব খারাপ লাগছে। আরও একজন প্লেয়ারের কথা বলবো, ফাইনাল ম্যাচের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আনোয়ার আলী। যেভাবে বেশ কয়েকটা বল ক্লিয়ার করেছে ওটা আনোয়ার বলেই সম্ভব, দেশের সবথেকে সেরা ডিফেন্ডার বলেই সম্ভব। মানে অসাধারণ অসাধারণ বেশ কয়েকটা কিন্তু একদম ক্লিয়ার করেছে, যেখান থেকে কিন্তু একটু এদিক ওদিক হলে একদম ভুলভাল কিছু হয়ে যেতে পারতো। সেই জায়গায় আনোয়ার আউটস্ট্যান্ডিং, এবং পুরো টুর্নামেন্ট জুড়ে আনোয়ার ভালো খেলেছে। আনোয়ারও গিয়ে পেনাল্টি শ্যুট আউটে গোল করে এসেছিল। তো আনোয়ারের জন্য খারাপ লাগছে, কিন্তু এই জুটি সুন্দর জুটি, আশা করছি এই জুটি ভবিষ্যতেও খুব ভালো সার্ভিস দেবে ইস্টবেঙ্গলকে। এবং দুটো ইস্টবেঙ্গল কিন্তু ফাইনাল ব্যাক টু ব্যাক হারলো, তো খারাপ লাগছে। এবং যদি আমরা কথা বলি, যদি ডুরান্ড কাপ নিয়েও কথা বলি, ডুরান্ড কাপেও একদম গিয়ে ক্লোজভাবে হেরেছিল। তো সেই জায়গায় অন্তত এই ট্রফিটা খুব প্রয়োজন ছিল ইস্টবেঙ্গলের, কিন্তু যেটা হলো না, কিছু করার নেই। ইস্টবেঙ্গলের লাক একটু তো খারাপ রয়েছে, একটু কেন অনেকটাই লাক খারাপ রয়েছে। তো সেই লাক খারাপের জন্যই এটা হলো। এবং আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হিরোশি ইবুসুকি। দেখো, একটা প্লেয়ারকে মানিয়ে নিতে সময় লাগে, কিন্তু হিরোশি ইবুসুকি তার নিজের সেরা খেলোয়াড় জীবনটা হয়তো ফেলে এসেছে। এই হিরোশি ইবুসুকি নিজের সেরা কেরিয়ারের মধ্যে নেই। সে হয়তো কয়েকটা ক্ষেত্রে ফাইনাল ম্যাচে কিছু ইনসিডেন্ট ভালো করেছিল, একটা ব্যাকফ্লিকে বিপিনকে বল দিয়েছিল, আরও দু একটা ক্ষেত্রে চান্স ক্রিয়েট করেছিল, কিন্তু এই দু হাত দূরত্ব থেকে এই হেডটা সরাসরি গোলকিপারের হাতে একটুখানি দৃষ্টিকটু মনে হলো। তো তার যে দৌড়ানোর খুব একটা ক্ষমতা নেই, বল নিয়ে যে সে খুব একটা প্রেস করতে পারবে ক্ষমতা নেই, তার একটাই কাজ রয়েছে, সেই মাথাটা চলে। এই রকম প্লেয়ার মনে হয় না যে খুব একটা ভালো কিছু হবে ইস্টবেঙ্গলের জন্য। তো অবশ্যই সামনে উইন্ডো রয়েছে, সেই জায়গাতে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করুক, করে নতুন প্লেয়ার নিয়ে আসুক। দলটায় সব ভালো রয়েছে। হিরোশি ইবুসুকির পরিবর্তে একজন অন্তত ভালো মানে স্ট্রাইকার, একটু কম এজের প্লেয়ার, ওই 28-30 বছর বয়স হলেও হবে। আমি তো বলবো সবথেকে ভালো অপশান হবে কোয়ামে পেব্রাকে ফিরিয়ে আনুক। কোয়ামে পেব্রা কেরালা ব্লাস্টার্সে খেলেছিল রিসেন্ট টাইমে, আউটস্ট্যান্ডিং ফর্মে রয়েছে এবং সে গোল করতে পারে, সে ফিজিক্যাল এবিলিটি ইউজ করতে পারে, অন টার্গেট শট নিতে পারে, হেড করতে পারে, এবং খুব ভালো একজন টিম ম্যান। এরকম একজন টাইপের যদি প্লেয়ার ইস্টবেঙ্গল আনে, আমি তো বলবো খুব ভালো হবে। তো এই জায়গাটা বড্ড দৃষ্টিকটুর জায়গা লাগলো। এবং অনেকে দেখছি পিভি ফিজনুকে নিয়ে অনেক রকম কথা বলছে। দেখো, যে কোনো প্লেয়ার যে কোনো সময় মিস করতেই পারে। আমরা লিও মেসিকেও দেখেছি, আমরা CR7কেও দেখেছি, নেইমারকেও দেখেছি। বিশ্বের বড় বড় প্লেয়াররাও পেনাল্টি শ্যুট আউটে গিয়ে মিস করে। এটাকে নিয়ে কোনো বলার কিছু নেই। ভিজনু নামার পর ইস্টবেঙ্গলের গতি, ইস্টবেঙ্গলের খেলা অনেক ভালো হয়েছিল। ডেভিড নামার পর ডেভিড ভার্সেস ডেভিড টিমরকে ডেভিড লালাংসাঙ্গা যেভাবে প্রেস করছিল, আউটস্ট্যান্ডিং লাগছিল। এই অ্যাটাকটা সুন্দর লাগছিল। এবং সব শেষে যে একটা ইনসিডেন্ট হলো যেখানে ভিজনু একদম গোল করেই দিয়েছিল, দেখো ওটা ক্যামেরা অ্যাঙ্গেল ওই একটা দেখে বোঝা যাবে না। এবং খালি চোখে দেখে যতটুকু আমাদের মনে হচ্ছে গোল নয়, বলটা পুরোপুরি গোলের মধ্যে প্রবেশ করলেই তবে গোল হবে। গোলের কিছু অংশ গেলে সেটা গোল হয় না। আর আমাদের কোনো কিছু টেকনোলজি নেই, তো সেক্ষেত্রে এটা বলা যাবে না। এটা গোল দেওয়া হয়নি, কিছু করার নেই। আরও ভালো চান্স মিগুয়েল যেটা পেয়েছিল, যদি গোল করতে পারতো, মহেশের চান্স যদি ফিনিশ হতো, অনেক কিছু হতে পারতো। এমনকি অপরনের দিকে গোয়াও যে কটা চান্স পেয়েছিল, গিল যদি একটু ভুলভ্রান্তি করতো, সেখান থেকে গোয়াও হয়তো গোল করে দিত। কিন্তু শেষ পর্যন্ত দুটো সেরা দল যে ফাইনাল খেললো, এবং একটা সেরা ফাইনাল হলো, নিঃসন্দেহে বলা যায় কেউ কাউকে একটুও জমি ছাড়েনি। অনেকে বলবে হয়তো সল বা রাশিদ তারা খুব একটা বেশি অ্যাটাকে সাহায্য করেনি, তাদের কাজই ছিল বোরহা হেরিরাকে আটকানো। বোরহা দুটো ক্ষেত্রে, সেকেন্ড হাফে দুটো ক্ষেত্রে ছাড়া বোরহা একটুও কিছু চান্স পায়নি, বোরহা বল পায়নি। ডেভিড টিমর খুব চেষ্টা করেছিল যে কোনোভাবে আটকানোর চেষ্টা, ডেভিড টিমরকে নড়তে দেয়নি। তো খুব ভালো খেলেছে, নো ডাউট খুব ভালো খেলেছে, কিন্তু ওই যেটা বললাম লাক ইস্টবেঙ্গলের জন্য ছিল না, এবং সেই কারণে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ট্রফি জিততে পারলো না। হ্যাঁ, ভেঙে পড়ার কিছু নেই, টিমের পাশে থাকো, টিমকে সাপোর্ট করো। সামনে কোনো হয়তো এখন টুর্নামেন্ট নেই, এবার কবে টুর্নামেন্ট হবে না হবে জানা নেই। এই কটা দিন একটু খুবই কঠিন সময়, এবং এর মধ্যে বেশ কিছু পরিবর্তন হবে, তার আভাস ইঙ্গিত রীতিমতন আসছে। সেই নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব, আরও নতুন আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। ব্যাস এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।